এইচএসসি 2026 ব্যাচ। তো আবারও চলে আসলাম তোমাদের এগ্রিকালচার অর্থাৎ কৃষি শিক্ষায়ের একটা মেগা এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের আজকের এই এমসিকিউ ক্লাসটিতে তোমাদের জন্য তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই রকম খুব গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসটি আশা করি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ক্লাসের একটা মুহূর্ত কেউ মিস করিও না। আর যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকো। চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসের আমাদের চ্যাপ্টার 1-এর 1 নম্বর যে এমসিকিউটা আছে, কৃষি সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? কৃষি সার্ভিসের সদর দপ্তর খামারবাড়িতে অবস্থিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে প্রতিষ্ঠিত হয়। বাড়ি এর প্রধান কার্যালয় কোথায়? বাড়ি এর প্রধান কার্যালয় গাজীপুরে। নিচের কোনটি দানা জাতীয় ফসল? দানা জাতীয় ফসল বলতে আমরা এখানে কাউনকে বুঝি। ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠান? বাড়ি। তারপরে নিচের কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উদ্দীপকের চিহ্নটি দ্বারা অর্থাৎ কোশ্চেন মার্ক, এখানে উদ্দীপকটা দেওয়া ছিল, উদ্দীপকটা মিস্টেক হয়েছে, তো এই কোশ্চেনটা আমরা বাদ রাখি। 9 নম্বরে পাটকে মাঠ ফসল বলার কারণ কি? পাটকে মাঠ ফসল বলার কারণ সব ফসল একত্রে পরিপক্ক ও সংগ্রহ হয়। ফসল ও অন্যান্য কৃষি সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতিকে বলা হচ্ছিল কৃষি। বিশ্বের সবচেয়ে পুরনো ও বৃহত্তম শিল্প কোনটি? কৃষি শিল্প। খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছিল কৃষি উন্নয়নের সাথে। মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো, মাঠ ফসলের বৈশিষ্ট্য এখানে 3টি হবে, এগুলো একটু দেখে নিও। রোববার হাওলাদার একজন সবজি চাষী, তিনি তার বাড়ির পাশে জমিতে ফুলকপি, পালং শাক, টমেটো চাষ করেন, এতে তিনি লাভবান হন। এখানে উদ্দীপকের ফসলগুলোর ধরন কেমন? উদ্দীপকের ফসলগুলো এখানে হচ্ছিল উদ্যান ফসল, যেহেতু তিনি বাড়ির পাশের জমিতে ফুলকপি, পালং শাক একসাথে চাষ করছেন। উদ্দীপকের ফসলগুলোর বৈশিষ্ট্য হলো 1 এবং 3, অর্থাৎ এখানে সাধারণত এরা বহুবর্ষজীবী। 3 নম্বর, বীজ সারিবদ্ধভাবে বপন করা হয়। বাংলাদেশের শতকরা কত ভাগ কৃষির উপর নির্ভরশীল? বাংলাদেশের শতকরা 80% কৃষির উপর নির্ভরশীল। কৃষক সভার মূল উদ্দেশ্য কি? কৃষি উৎপাদন বৃদ্ধি। তারপর বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় অনুষদ কয়টি? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনুষদ হচ্ছিল এখানে 6টি। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছিল এখানে 1 এবং 2, এখানে ব্রাক আর হচ্ছিল বাড়ি। তারপরে উনি গাজীপুর জয়দেব এলাকায় একটি গবেষণা প্রতিষ্ঠানে যায়, সেখানে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের অন্যতম প্রধান অংশ হিসেবে ধান উৎপাদন সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কাজ হয়ে থাকে। এখানে উদ্দীপকের প্রতিষ্ঠানটির নাম কি? বাড়ি। তারপর 21 নম্বরে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কাজ হলো, এখানে হচ্ছিল কাজ কোনটা? 3টা হবে আনসার, তাহলে এগুলো একটু দেখে নিও। তারপরে বাংলাদেশের মোট জনসংখ্যা শতকরা কত ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত? 62% কৃষির সাথে জড়িত। বাংলাদেশের মোট উপখাত হলো এখানে কোনটি? বাংলাদেশের মোট উপখাত হচ্ছিল এখানে প্রাণী সম্পদ, শস্য, বন, 3টি হবে। তারপরে মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো, এখানে হচ্ছিল 2 এবং 3, বেড়া নির্মাণের প্রয়োজন হয় না, মাঠে সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়। উদ্যান ফসলের উদাহরণ বলতে কি বোঝায়? এখানে হচ্ছিল উদ্যান ফসল টমেটো ও কাঁঠাল। 2016 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদ খাতের অবদান কত শতকরায়? 1.66%। আমাদের দেশে প্রাণী আমিষের প্রধান উৎস কোনটি? এখানে হচ্ছিল মাছ। নিচের কোন প্রাণীটি গবাদি পশুর আওতায় পড়ে? ঘোড়া গবাদি পশুর আওতায় পড়ে। এখানে ঘোড়া আবার তোমার হচ্ছে গবাদি পশুর আওতায় পড়ে, তো ঘোড়া কিন্তু গবাদি পশুর আওতায় পড়ে। গবাদি পশু বলতে গরুকে বোঝায়, এই গরুর আওতায় কিন্তু ঘোড়াও পড়ে। পোল্ট্রি পালনের মূল উদ্দেশ্য হচ্ছিল এখানে মাংস ও ডিম উৎপাদন। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর শতকরা শতাংশের অধিক লোক মৎস্য খাতের উপর নির্ভরশীল। এখানে শতকরা 10% লোক মৎস্য খাতের উপর নির্ভরশীল শতকরার মধ্যে। তো এরপরে 31 থেকে 50 পর্যন্ত আমাদের প্রত্যেকটা অধ্যায়ে 50টা করে এমসিকিউ দেওয়া আছে, তো তোমরা একটু পিডিএফ গুলা কালেক্ট করে নিবা। তো আমাদের কমেন্ট বক্সের মধ্যে বা কমেন্টের মধ্যে পিন করে দেওয়া থাকবে মেসেজটি, ওখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিবা। তো এরপরে কথা বলবো আমরা তোমাদের হচ্ছিল চ্যাপ্টার 2 নিয়ে। তো আমাদের চ্যাপ্টার 2 এর রিনাদের গ্রামের এলাকার মাটি খুব শক্ত, একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায়, তাই তারা শীতকালীন সবজি উৎপাদন ভালোভাবে করতে পারে না। উদ্দীপকের মাটির ধরন নিচের কোনটি? এঁটেল মাটি।
উদ্দীপকের মাটিটি এঁটেল মাটি, কারণ এঁটেল মাটি আঠালো হয়ে থাকে। উদ্দীপকের মাটির বৈশিষ্ট্য হলো হচ্ছে এখানে 1 এবং 2, তো এগুলো একটু পড়ে নিও। তারপরে নন্দবাবু একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জানতে পারেন গাছের গোড়ায় লতাপাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়। এটা কোনটি? মালচিং দিয়ে আমরা ফলন ভালোভাবে করতে পারি। গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে কি বলে? মালচিং বলে। এই পদ্ধতি অবলম্বনের কারণ হচ্ছিল এখানে 3টি হবে: মাটির ক্ষয়রোধ, আর্দ্রতা, তাপমাত্রা নিয়ন্ত্রণ। তারপরে উদ্দীপক দেওয়া আছে বিজয়ের জমিতে ফসলের কাঙ্ক্ষিত ফলন হয় না, সেজন্য জমির মাটি পরীক্ষা করে দেখলো যে অম্লমান 8। পরে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সফল হয়। উদ্দীপকে উল্লেখিত অম্লমানে কোন উদ্ভিদ ভালো জন্মে? কাঁঠাল ভালো জন্মে। কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে বিজয় করণীয় হচ্ছিল এখানে 3টি হবে অ্যান্সার, তো এগুলো একটু দেখে নিও। তারপর আরেকটা উদ্দীপক দেওয়া আছে মাহমুদা আক্তার জমিতে সবসময় রাসায়নিক সার ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে তার জমির ফসলের উৎপাদন কমে গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা তার জমি পরিদর্শন করে বিশেষ এক ধরনের শস্য সবুজ অবস্থায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরামর্শ দেন। তিনি সেই পরামর্শ অনুসরণ করে উপকৃত হন। মাহমুদা আক্তার নিচের কোন শস্যটি চাষ করেন? শন পাট চাষ করেন। তারপরে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে মাহমুদ আক্তারের সফলতার কারণ হলো উক্ত শস্য মাটিকার। এখানে হচ্ছিল 1 এবং 3 হবে, তো এখানে দেখে নিও একটু 1 এবং 3 নাম্বারটা। তারপরে মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিসের উপর নির্ভরশীল? মাটির উর্বরতার উপর নির্ভরশীল। তারপরে অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়? অম্লমান অনুসারে মাটিকে 3 ভাগে ভাগ করা হয়। অম্লমান অনুসারে মাটিকে 3 ভাগে ভাগ করা হয়। মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কি বলা হয়? মালচিং বলে। যদি কোনো মাটিতে প্রায় 50% বালি এবং 50% পলি ও কাদামাটি কণা থাকে, তবে তাকে কি মাটি বলে? তাকে তখন দোআঁশ মাটি বলে। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায় সময় মতো সেচ দিয়ে। তো এখানে উদ্দীপক একটা দেওয়া আছে, তো উদ্দীপকটা তোমরা একটু দেখে নিও কষ্ট করে, ভিডিওটা স্কিপ করে। শিমুলের জমি কোন ফসল চাষের উপযোগী? তো শিমুলের জমিটি হয়তোবা এখানে দোআঁশ মাটি ছিল, যে কারণে এটা হচ্ছিল নারিকেল চাষের জন্য উপযোগী। তারপরে উদ্দীপকের উল্লিখিত জমিতে উক্ত ফসল চাষ করতে চাইলে শিমুলকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? 1 এবং 2, সালফার প্রয়োগ করতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে। তো এরপর একটা উদ্দীপক দেওয়া আছে রাতুলের 3 একর জমির মধ্যে উঁচু জমিতে আমের বাগান করছে, বাকি জমিতে ধানের চাষ করছে। তো রাতুল যে পদ্ধতিতে সেচ দিবে সেটা হচ্ছিল এখানে সেচ দেওয়ার তার পদ্ধতিটা হলো বেসিন সেচ এবং প্লাবন সেচ, অর্থাৎ একবারে যে সেচগুলো দেয়। তারপর রাতুলের ফসলি জমির ফলন বৃদ্ধির কারণ কি? শস্য পর্যায় অবলম্বন করে, মানে বারবার অন্যান্য ধরনের ফসল মানে হচ্ছিল রোপণ করে। তারপর জৈব পদার্থ পচনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? CO2 গ্যাস উৎপন্ন হয়। কোন অ্যাসিড বিয়োজিত হয়ে বাইকার্বনেট ও হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে? কার্বনিক অ্যাসিড। পিএইচ স্কেলের মান কত? 0 থেকে 14। পিএইচ স্কেলের মান 0 থেকে 14। ট্রাইকোডার্মা কি? ট্রাইকোডার্মা হলো উপকারী ছত্রাক। ট্রাইকোডার্মা একটি ছত্রাক। এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করতে বালি পলি কাদামাটির অনুপাত কত? 2:1:1। উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি? উদ্ভিদের মোট পুষ্টি উপাদান 17টি। মাটির লবণাক্ততা দূরীকরণে কোনটি দিতে হবে? সেচ দিতে হবে। 26 জমির পরিচর্যার সুফল কি? এখানে ছিল 1, 2, মাটির উর্বরতা বৃদ্ধি, মাটি সংরক্ষণ করা। তো এরপরে প্রাকৃতিক ভূমিক্ষয় হয় এখানে 1 এবং 3। 1 বৃষ্টিপাত দ্বারা, 3 প্রবল বায়ু প্রবাহ দ্বারা। মৃত্তিকার অম্লত্ব ও খারত্ব পরিমাপের পদ্ধতি হলো 3টি হবে অ্যান্সার, তো এগুলো একটু দেখে নিও। তারপরে অম্লীয় মৃত্তিকা সংশোধনে ব্যবহৃত হয়, এখানে 3টি হবে অ্যান্সার, CaO, তারপর CaOH2, CaCO3। তো এরপরে 30 নম্বরে উদ্দীপকে তৈরি গ্যাসটির নাম কি? তো উদ্দীপকের যে গ্যাসটি তৈরি হয়েছে জৈব পদার্থ পচনের ফলে তৈরি হয় CO2 গ্যাস। তো এই ছিল 30টা MCQ। এরপর কথা বলবো চ্যাপ্টার 3 নিয়ে। তো এগুলা PDF কালেক্ট করে নিয়ে এগুলো একটু দেখে নিও। আমাদের টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হয়ে তোমরা PDFটা কালেক্ট করে নিতে পারবা। সর্বপ্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে, তো ওখান থেকে তোমরা PDF এর লিঙ্কটা পেয়ে যাবা। তারপর চ্যাপ্টার 3, সিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয়? নাইট্রোজেন সংযোজন হয়। তারপর রেশম পোকার প্রধান খাদ্য কোন গাছের পাতা? তেঁতুল গাছের পাতা। সরি, এখানে রেশম পোকার খাদ্য প্রথমত হলো তুঁত গাছের পাতা, তেঁতুল হবে না এখানে, তো তেঁতুলটা কেটে দেই। তো আমাদের তুঁত গাছের পাতা ছিল রেশম পোকার প্রধান খাদ্য। তারপরে রেশম চাষকে কি বলে? রেশম চাষকে
সেরিকালচার বলে, রেশম চাষকে সেরিকালচার বলা হয়। তারপরে নিচের কোনটি ট্রাইকোডার্মা, নিচের হচ্ছিল মিথজীবী ছত্রাক, এটা হলো ট্রাইকোডার্মা। কোনটি ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। উদ্দীপক দেওয়া আছে একটা, শামিম পেঁয়াজ ও সরিষার বীজ উৎপাদনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ নিতে চায়। কৃষি কর্মকর্তা তাকে বীজ শোধন এবং কিছু আত্মপরিচর্যার পরামর্শ দেন, সেই অনুযায়ী চাষ করে সফল হয়। এখানে কোনটি 6 নম্বরে বীজ শোধনে শামিম নিচের কোনটি ব্যবহার করবে, ক্যাপটান ব্যবহার করবে, ক্যাপটান। কৃষি কর্মকর্তার পরামর্শে শামিম যে বিশেষ পরিচর্যা করতে পারে তা হলো 1, 2, 3, তো এখানে 3টি হবে। তারপরে মৌমাছির চাষকে কি বলে, মৌমাছির চাষকে বলে অ্যাপিকালচার। অণুজীব সার কোনটি, অণুজীব সার 1, 2, 3টি হবে অ্যান্সার। তারপর সঠিকভাবে বীজ সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত আর্দ্রতা কত হওয়া উচিত, 8 থেকে 12 হওয়া উচিত। অ্যাজোলার কোন ফসলের জন্য উপযোগী, অ্যাজোলার হচ্ছিল ধানের জন্য উপযোগী। বাংলাদেশের বীজ বিধি 1990 অনুযায়ী বীজকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়, বীজকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। বীজ উৎপাদনে ক্ষতিকারক জাপ পোকার আশ্রয়দানকারী ফসল কোনটি, সরিষা। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, ফসলের আশানুরূপ ফলন না পাওয়ায় কৃষি কর্মকর্তার পরামর্শে ছকু মিয়া তার জমির মাটি পরীক্ষা করে জানালেন যে অম্লমান 8.5। পরে কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি তার জমিতে মসুরের বীজের সঙ্গে একটি বিশেষ উপাদান মিশিয়ে চাষ করেন। ছকু মিয়ার বীজের সঙ্গে কি মিশিয়েছিলেন, অণুজীব সার মিশিয়েছিলেন। তারপর উদ্দীপকে উল্লেখিত উপাদান ব্যবহার করে ছকু মিয়ার জমির মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সাধারণত নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে কি বলে, বীজ বলে। বর্তমানে বাংলাদেশের বীজ বিধি 1990 অনুযায়ী বীজকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়, বীজকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। বীজ সংরক্ষণের জন্য উপকারী আর্দ্রতা কত থাকা ভালো, 8 থেকে 12% থাকা ভালো। উদ্ভিদজাত বীজ 9 কোনটি, এখানে 2 এবং 3, আখের কাণ্ড, কলার সাকার। তারপর এখানে ভালো গুণাগুণ সম্পন্ন বীজ ফসল উৎপাদনে ব্যবহার করলে অধিক ফলনের মাধ্যমে কৃষক লাভবান হয়, পুষ্ট বীজ। উদ্দীপকের ভালো বীজ বলতে কি বোঝায়, পুষ্ট বীজ। উদ্দীপকের বীজের গুরুত্ব হচ্ছিল এখানে 3টি হবে, তো এগুলো একটু দেখে নিও। তারপরে যেসব সার কৃত্রিম উপায়ে কলকারখানার অজৈব উপাদান দ্বারা তৈরি হয় তাকে কি বলে, রাসায়নিক সার বলে। ডক্টরস ফাঙ্গাস বলা হয় কোনটিকে, ট্রাইকোডার্মাকে ডক্টরস ফাঙ্গাস বলা হয়। বায়ুমণ্ডল থেকে অণুজীবের মাধ্যমে কোনটি মাটিতে আবদ্ধ হয়, নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। তারপরে নাইট্রোজেন বন্ধন প্রক্রিয়া কোনটি, এবং এখানে হবে হচ্ছে তোমার মিথজীবী, অ্যামিথজীবী, অ্যাসোসিয়েটিভ। তো এরপরে বাকি এমসিকিউ গুলো একটু দেখে নিও তোমরা পিডিএফ কালেক্ট করে, তো এগুলা দিলাম না। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে, পাটের সাল পচানোর জন্য প্রতি 1000 কত গ্রাম ইউরিয়া প্রয়োগ করে, 100 গ্রাম। পাটের সাল জাতীয় পদার্থ কি, লিগনোসেলুলোজ। তো এরপরে কথা বলবো আমরা চ্যাপ্টার 4 নিয়ে। নিচের কোনটি উদ্যান ফসল, উদ্যান ফসল এখানে হচ্ছিল গোল আলু, একটি উদ্যান ফসল। জলবায়ু বলতে কত বছরের গড় অবস্থাকে বোঝায়, জলবায়ু বলতে 20 থেকে 30 বছরের গড় অবস্থাকে বোঝায়। ছায়াপ্রিয় উদ্ভিদ হলো, এখানে ছায়াপ্রিয় উদ্ভিদ কোনটি, 1 এবং 2, তুলা, চা। তারপরে যে যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা হয় তাকে কি বলে, হাইগ্রোমিটার বলে। বায়ুর আর্দ্রতা বেশি হলে ফসল উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে, পোকামাকড় রোগের আক্রমণ বেড়ে যায়। নিচের কোনটি দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ, বাঁধাকপি। নিচের কোনটি স্বল্প দিবা দৈর্ঘ্যের ফসল, ফুলকপি। এখানে একটু উদ্দীপক দেওয়া আছে, জানুয়ারি মাসের প্রথম দিকে রংপুরের আকাশ একটানা 15 দিন কুয়াশাচ্ছন্ন ছিল। এ অঞ্চলের সদ্য গজানো আলু চাষি মিলন তার আলু চাষের মন্থর বৃদ্ধি দেখে চিন্তিত হন। কৃষি কর্মকর্তার পরামর্শ নিলে তিনি বলেন ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর বিরাট ভূমিকা রয়েছে। তো এখানে কোনটি হবে, 8-এর 1 ও 2, তাপমাত্রার প্রভাব, আলোর প্রভাব। জলবায়ুর বলতে কত বছরের গড় অবস্থাকে বোঝায়, 20 থেকে 30 বছরের গড় অবস্থাকে। বড় দিনের উদ্ভিদের ফুল ফল উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য কত হওয়া প্রয়োজন, 12 ঘন্টার বেশি প্রয়োজন। তারপরে এখানে 3টি হবে, দেখিও। তাপমাত্রা হ্রাস বৃদ্ধির কারণ, উচ্চতা, বৃষ্টিপাত, মেঘ। তো এরপরে 16 নম্বরে বাংলাদেশের জলবায়ুর ধরন কেমন, বাংলাদেশের জলবায়ুর ধরন সমভাবাপন্ন। বাংলাদেশের কৃষিকে কোন ধরনের কৃষি বলা হয়, মৌসুমী জলবায়ু নির্ভর। মৌসুমী জলবায়ুর গুরুত্ব হলো, এখানে 3টি হবে, জমি তৈরি, বীজ বপনে, ফসল উৎপাদনে। তারপরে উদ্দীপকের উল্লেখিত 1 নং, এখানে উদ্দীপকটা মিসিং হয়েছে, তো উদ্দীপকের কোশ্চেনটা বাদ দিলাম। কোন স্থানের আবহাওয়া বলতে কোনটি বোঝায়, কোন স্থানের আবহাওয়া বলতে বায়ু চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, দৈনন্দিন অবস্থা। কোন স্থানের জলবায়ু বলতে কি বোঝায়, কোন স্থানের জলবায়ু বলতে বোঝায় এখানে হচ্ছিল কয়েক বছরের গড় আবহাওয়ার গড়কে। কোনটি জলবায়ু নিয়ামক নয়, দ্রাঘিমা জলবায়ু নিয়ামক নয়। নিচের কোনটি দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ উদ্ভিদ, ভুট্টা দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ উদ্ভিদ।
বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়? 20 ভাগ গ্রীষ্মকালে হয়। তো এরপর 27 নম্বরে আলু, মূলা, বাঁধাকপি, সিম প্রভৃতি ফসলের চাষ হয় কোন মৌসুমে? রবি মৌসুমে। গার্নার ও অ্যালান্ড আলোক দৈর্ঘ্যের প্রতি ফুল ধারণের সংবেদনশীলতার ভিত্তিতে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করেন? 3 ভাগে ভাগ করেন। শীতকালে দিবা দৈর্ঘ্য কত ঘন্টা হয়? 10 থেকে 11 ঘন্টায় হয়। বড়দিনের উদ্ভিদের উদাহরণ হলো, এখানে হচ্ছিল 1, 2, 3। তো এই 3টা হবে, এগুলো পড়ে নিও একটু। তো এরপরে বাকি যে 20টা এমসিকিউ আছে এগুলো একটু তোমরা পিডিএফ থেকে দেখে নিও। তারপরে কথা বলবো আমরা চ্যাপ্টার 5 নিয়ে। ভাইরাসের সংক্রমণে ধানের কোন রোগটি হয়? ধানের টুমরো রোগ হয়। আখ চাষের সবচেয়ে উন্নত পদ্ধতি কোনটি? উন্নত পদ্ধতি রোপা পদ্ধতি। সবজি ও সালাদ হিসেবে খাওয়া হয় কোনটি? পেঁয়াজ। কোন মাটিতে কমলা ভালো হয়? অম্লীয় মাটিতে কমলা ভালো হয়। 5 নম্বরে পেয়ারা গাছের বংশ বিস্তারে প্রধান মাধ্যম কোনটি? জোর কলম। আখের লাল পচা রোগের কারণ নিচের কোনটি? ছত্রাক। অম্লের পেয়ারা কোন রোগে আক্রান্ত হয়েছিল? অম্লের পেয়ারা, এখানে উদ্দীপক দেওয়া হয়েছিল মেবি একটি, সেটি মিস্টেক হয়েছে, অ্যানথ্রাকনোস। তারপর নিচের কোনটি দানা জাতীয় ফসল? দানা জাতীয় ফসল এখানে হচ্ছিল কাউন। নিচের কোনটি পেঁয়াজের জাত? পেঁয়াজের জাত হচ্ছে তাহেরপুরি। মানিকের ধান গাছ কোন রোগে আক্রান্ত হয়েছে? টুমরো রোগে আক্রান্ত হয়েছে। উক্ত রোগ প্রতিকারে মানিকের গৃহীত পদক্ষেপ কি হতে পারে? এখানে হচ্ছিল 1, 2, 3। তো এখানে 3টি হবে অ্যান্সার। তারপরে তেল জাতীয় ফসলের গুরুত্ব হচ্ছে হলো এখানে ক নম্বর সাবান ও মোম তৈরিতে ব্যবহৃত হয়। তো এখানে একটা জ্ঞানমূলক কোশ্চেন টাইপ দেওয়া আছে এখানে। নিচের কোনটি দানা জাতীয় ফসল? ধান একটি দানা জাতীয় ফসল। সোহাগের পাট গাছ কি রোগে আক্রান্ত হয়েছে? গোড়া পচা রোগে আক্রান্ত হয়েছে। নিচের কোনটি আমন মৌসুমের ধানের জাত? বি ধান 33। ভিটামিন সি সমৃদ্ধ ফল হচ্ছিল এখানে 3টি হবে, কমলা লেবু, পেয়ারা, কুল। কুল মানে বড়ইকে বোঝায়। নিচের কোনটি ভেষজ গুণসম্পন্ন ফসল? রসুন। ভাইরাস সংক্রমণে ধানের কোন রোগ হয়? টুমরো রোগ হয়। গমের বৈজ্ঞানিক নাম কি? ট্রিকম অ্যাস্টিভম। ট্রিকম অ্যাস্টিভম। ট্রিটিয়ম অ্যাস্টিভম। বাংলাদেশের কয় জাতের ধান দেখা যায়? 2 জাতের ধান দেখা যায়। স্থানীয় জাতের ধানের ফলন হেক্টর প্রতি টন কত টন? তো এখানে 1.5 থেকে 3 টন। তো সরি, কথা একটু আটকার জন্য। তারপরে ধানের কাণ্ড পচা রোগের বৈশিষ্ট্য হলো এখানে 1 ও 2। তো এখানে 1 ও 2, গাছের বাইরে খোল কালচে হয়ে যায়, গাছ অনিয়মিত দাগ পড়ে। আস্ট্রিলেগো ভার্নিয়াস ছত্রাক দ্বারা সৃষ্ট রোগের নাম কি? ভুয়া ঝুল রোগ। উক্ত রোগের লক্ষণ হচ্ছিল এখানে 3টি হবে, একটু দেখে নিও। মসুরের ডালের নাম কি? মসুরের ডালের নাম লেন্স। তারপর মসুরের ডাল প্রোটিনের পরিমাণ কত? 25%। মসুরের ডালের উৎপত্তি স্থান কোথায়? তুরস্কতে। মুগ ডালের জাত হলো এখানে 3টি হবে। অনাজি কালায়ের উৎপত্তি স্থল কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ায়। উক্ত ফসলের উল্লেখযোগ্য রোগ, এখানে উদ্দীপক দেওয়া ছিল, উদ্দীপকটা মিস্টেক হয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলের চাষীদের কাছে আখ প্রধান ফসল উৎপাদনকারী ফসল? এটা হচ্ছিল উত্তর পশ্চিম। তারপর কোন মাটিতে আখের ফলন ভালো হয় না? অম্লীয় মাটিতে। তো এরপর কথা বলবো চ্যাপ্টার 6 নিয়ে, সর্বশেষ চ্যাপ্টার। তো শাকসবজি পচনের প্রধান কারণ কোনটি? শাকসবজি পচনের প্রধান কারণ আর্দ্রতা তাপমাত্রা। তারপর তাজা ফল সবজিতে কত শতাংশ পানি থাকে? 70 থেকে 80% পানি থাকে। কথিত ফল দ্বারা প্রক্রিয়াজাতকৃত খাদ্য কোনটি? এটা হচ্ছিল মোরব্বা। তো এখানে হচ্ছিল চাল কুমড়া দেওয়া ছিল, মেবি উদ্দীপক একটা দেওয়া ছিল। তারপরে সবজি পচনের কারণ কি? বাছাইয়ের ত্রুটি। কাকলি ঝরে পড়া আম দিয়ে কি তৈরি করতে পারবে? মোরব্বা তৈরি করতে পারবে। তারপরে উদ্দীপকের ফল সংরক্ষণ পদ্ধতি হলো, তো এখানে উদ্দীপকটা মিসিং হয়েছে। আমাদের দেশে সস তৈরিতে ব্যবহৃত হয় টমেটো। তো এই উদ্দীপকগুলো মিসিং হওয়ার কারণ হচ্ছিল এখানে, তো আমাদের যখন পিডিএফে কনভার্ট করি, তো কনভার্টের সময় অনেকগুলা উদ্দীপক কেটে যায়, যে কারণে আমরা উদ্দীপকগুলা দিতে পারি না। তো ওগুলা শক আকারে তৈরি হয়, তো সেই জন্য আর কি অবস্থা। ফল ও শাকসবজি পচনের প্রধান কারণ কোনটি? জীবাণু। শুকিয়ে সংরক্ষণ করা হয় কোন ফসল? আঙ্গুরকে, অর্থাৎ কিসমিস তৈরি করা হয়। জেলি তৈরিতে কোন ফসল ব্যবহৃত হয়? পেকটিন সমৃদ্ধ ফল। কিউরিং করা হয় কোনটি? কিউরিং করা হয় এখানে 2, 3। তো এগুলো একটু দেখে নিও। ব্লাচিং বলতে বুঝি সবজির টুকরা 3-4 মিনিট ফুটন্ত পানিতে ডুবিয়ে নেওয়া। আলুর চিপস তৈরির জন্য আলুর স্লাইস কত বছর সংরক্ষণ করা হয়? 2 বছর। আলুর স্লাইস গুলো ডুবিয়ে রাখতে হয় এখানে 2, 3 পানি ও লবণের দ্রবণ, লবণ ও ভিনেগারে। ফল পচনের প্রধান কারণ কোনটি? জীবাণু। তো এতক্ষণ পর্যন্ত যারা আসো
আমাদের 20 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে। তাড়াতাড়ি একটা কমেন্ট করে দিও যে ভাই এখনো আছি আমরা, তাহলে আমরা একটু উপকৃত হব। তারপরে ডিহাইড্রেশন করে কোন ফসল সংরক্ষণ করা হয়? আঙ্গুর সংরক্ষণ করা হয়। কিউরিং করার কারণ কি? কিউরিং করার কারণ 1 থেকে 3, সবজি খাত শুকাতে, মশলা জাতীয় ফসলের ক্ষত শুকাতে। অম্লীয় এ বছর কোন পদ্ধতিতে আম সংরক্ষণ করেছিল? প্রাকৃতিক পদ্ধতিতে। গত বছর আলিমের কোন ভুলের কারণে আম পচে গিয়েছিল? এখানে 2-3 হবে। তাপমাত্রা, আর্দ্রতা, সংরক্ষণের ত্রুটি। অন্ধলোক পচা ফল স্পর্শ না করে কোন লক্ষণ বুঝবে ফল পচাচ্ছে? স্বাদ। দীর্ঘদিন টাটকা অবস্থায় ফল সংরক্ষণের পদ্ধতি কোনটি? হিমাগার। শুকিয়ে পচনের প্রধান কারণ কোনটি? জীবাণু। দীর্ঘদিন বাণিজ্যিকভাবে সবজি সংরক্ষণের উপায় কোনটি? বাণিজ্যিকভাবে সবজি সংরক্ষণের উপায় হলো হিমাগারে। তারপরে ফল সংরক্ষণের কোন পদ্ধতি স্বাস্থ্যসম্মত নয়? তেল দিয়ে। প্রধানত কয় পদ্ধতিতে ফল সংরক্ষণ করা যায়? 4 পদ্ধতিতে। কিউরিং করা হয় কোন ফসলে? আলুতে। ডিপ ফ্রিজারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাকসবজি রাখা হয়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কোন সবজি শুকিয়ে সংরক্ষণ করা হয়? চাল কুমড়া। ফ্রাই তৈরিতে কোনটি দিয়ে ব্যবহার করা হয়? এখানে হচ্ছে ফ্রাই তৈরিতে আলু ব্যবহার করা হয়। শুকানো সবজিতে জলীয় অংশ কত? এখানে হচ্ছে 6 থেকে 8%। তো এই ছিল আমাদের টোটাল চ্যাপ্টারে তোমার হচ্ছে 300টি এমসিকিউ এর একটা পিডিএফ। তো এই পিডিএফটা সকলে তোমার হচ্ছে কালেক্ট করে নিবা। আমাদের চ্যানেল ডেসক্রিপশনে অথবা কমেন্টে দেওয়া থাকবে, নয়তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, অথবা আমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করো রুট টু ট্যালেন্ট। তো রুট টু ট্যালেন্ট লিখে সার্চ করার পর একটা চ্যানেল আসবে, তো ওই চ্যানেলে যুক্ত হলেও কিন্তু সরাসরি পিডিএফ পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সেই পর্যন্ত সকলকে জানাই আল্লাহ হাফেজ।